ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 অব্দি টেক্সট বুকগুলো ঠিক আছে, 11-12 এর টেক্সট বুক নিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্ট। একটা 15-16 বছরের ছেলে মেয়ের হাতে আপনি 800 পাতার একটা বই তুলে দিচ্ছেন, সে তো সাইকোলজিক্যালি ডিমোটিভেটেড হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের মেজর প্রবলেম কি? লকডাউনের সব থেকে ক্ষতিগ্রস্ত যে জায়গাগুলো হয়েছে মানুষের জীবিকা পাশাপাশি পড়াশোনা। খুব সত্যি কথা বলতে শিক্ষকতাটা অন্যান্য পেশার মতো পেশা ভাবলে খুব ভুল। যেটা আমার সবচেয়ে ভালো লাগলো এসওই বাংলার, সেটা হচ্ছে যে পয়সা দিয়েই প্রথমে আমার কিছু নয়, আমি প্রথমে ফ্রি দেখতে পাচ্ছি এবং পুরো কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি। সেখানে এমন নয় যে একটুখানি পড়িয়ে বলা হচ্ছে বাকিটুকু তুমি পেডে পাবে। যে বায়োলজিটাকে কিভাবে ব্যালেন্স করা উচিত বা কোন রুটিন মেনটেন করে বায়োলজিটা পড়া উচিত। খুব দুর্ভাগ্যজনকভাবে মানে বলতে বাধ্য হচ্ছি যে বহু সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছে, সেখান থেকে একটা সমস্যা যেটা আসছে যে অমুক স্যারের কাছে না পড়লে নাম্বার দেবে। সিস্টেম কোথাও গিয়ে এই সমস্যাটা জানে না এমনটাও নয়, সিস্টেম স্বইচ্ছায় এই সমস্যাটাকে আরো জাগিয়ে তুলছে যাতে স্টুডেন্টদের পড়াশোনাতে ব্যাঘাতটা ঘটতে থাকে। পশ্চিমবাংলার গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তরবঙ্গের জেলাগুলো, এই জায়গাগুলোতে না মানে রত্ন আছে প্রচুর। আমরা একটা অল্টারনেটিভ ওয়েতে চেষ্টা করছি, যখন সিস্টেম ব্যাপারটাকে কোলাপস করার চেষ্টা করছে তখন আমরা একটা অল্টারনেটিভ জায়গা তোলার চেষ্টা করি। এটা একটা অসম লড়াই, কিন্তু এই লড়াইটা লড়ে যেতে হবে। এবং এই লড়াইটা শুধু আমার আপনার নয়, এই লড়াইটা ক্যামেরার ওপারে যারা আছে তাদেরকেও ভীষণভাবে লড়তে হবে এবং বিশেষত তাদের পরিবারকে লড়তে হবে। হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এসওই বাংলা তোমাদের জন্য বরাবরই কাজ করে চলেছে, তোমাদের বেটারমেন্টের জন্য, তোমাদের বেটার ফিউচারের জন্য এসওই বাংলা সর্বদাই তাদের সবচেয়ে বেশি এফর্ট দিয়েছে। আজকেও আমরা তেমনই এক সন্ধিক্ষণে বসে আছি। তোমাদের সাথে আজকে আমি আলাপ করাবো তোমাদের একজন নতুন শিক্ষক। এখানে শুধু তুমি বললেই সম্পূর্ণটা বলা হয় না, আপনাদের সাথেও আলাপ করাবো। বিকজ অফ দ্যাট আপনারা যারা অভিভাবক অভিভাবিকা, আপনাদেরকেও শিক্ষকদেরকে দেখা উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটি সন্তান সে পরিবার এবং প্রতিষ্ঠান এই দুটো জিনিসের সংযুক্তকরণে বেড়ে ওঠে। সুতরাং প্রতিষ্ঠানে কোথায় পড়ছে, কিভাবে পড়ছে, কারা তাদেরকে পড়াচ্ছে, এবং শিক্ষক মেইনলি একটা সমাজের মেরুদণ্ড। সুতরাং সেই শিক্ষকের ভাবধারা, তার আদর্শ কেমন, এই সব কিছু জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওটি শুধুমাত্র ছাত্রছাত্রীর জন্য নয়, আজকের এই ভিডিওটি ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা সবার জন্য। এবং আজকের এই ভিডিও মারফত শুরুতেই একটা রিকোয়েস্ট থাকছে, সেটা হলো আপনারা যারা প্রত্যেকে ভিডিওটি দেখছেন তারা সবাই ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। তার কারণ আমরা চাইছি আমাদের পরিধিটা আরও অনেকটা বিস্তার করতে, যাতে করে আরও অনেক ভালো মানুষ, আরও অনেক ভালো শিক্ষক শিক্ষিকা আমরা এই প্ল্যাটফর্মে এসওই বাংলাতে আনতে পারি এবং তোমাদের জন্য আরও বেটার কাজ, আরও বেটার পড়ানো আসলেই দিতে পারি। তো আজকে আমাদের সাথে আছেন সৌম্যপ্রভ স্যার। সৌম্যপ্রভ স্যার তোমাদের বায়োলজি এডুকেটর। তো আমি একেবারে সরাসরি স্যারের কাছে চলে যাব। স্যার, একেবারেই শুরুতে যেটা বলার সেটা হচ্ছে যে আপনার যে ইন্ট্রোডাকশন সেটা আপনিই বলুন। আচ্ছা, আমি খুব সাদামাটা মফস্বলে বড় হওয়া একটি ছেলে। আমার স্কুলিং মফস্বলে, কন্যগড়ে, হুগলি জেলার কন্যগড়। সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর সেই সময় থেকে মোটামুটি আমি বুঝে নিয়েছিলাম যে আমি জীবনে কি করতে চাই। আমার জীবনের লক্ষ্য খুব সীমিত কিন্তু খুব দৃঢ়ভাবে আর থাকে। এবং তার পরবর্তীকালে আমি ফিজিওলজি অনার্স নিই। অনার্স নিয়ে শ্রীরামপুর মিশনারি কলেজ, আমাদের বাড়ির কাছে হওয়ার সুবাদে আর কি কলেজটা, আমি সেখানে মানে ছোটবেলা থেকে সেই কলেজ সম্পর্কে জানি। আমার বাবা সেই কলেজে পড়েছে এবং সেখানে আমাদের বায়োসায়েন্স ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট, ম্যাথস ডিপার্টমেন্ট, এগুলো ভীষণ সবকটাই খুব নাম করা। তো কলেজটা সম্পর্কে জানাশোনা ছিল ছোটবেলা থেকেই। তো ফিজিওলজি অনার্স নিয়ে আমি ভর্তি হই এবং 3 বছরের অনার্স কোর্স করার পর তারপর আমি রাজাবাজার সায়েন্স কলেজে পেয়ে যাই আমাদের হিউম্যান ফিজিওলজি। আমাদের বিএসসি সাবজেক্টের নাম ফিজিওলজি আর মাস্টার্সের সাবজেক্টের নাম হিউম্যান ফিজিওলজি। তো বায়োলজির যে 3টে কোর সাবজেক্ট আমরা ধরে নিই, যে বটানি, জুলজি, ফিজিওলজি, তার মধ্যে ফিজিওলজিটা নিয়ে আমার যেটুকু আর কি অল্প বিস্তর জ্ঞান।
তার পরবর্তীকালে আমি মাস্টার্স শেষ করার পরেই বিএড করে নিই। তার কারণ আমি যেটা প্রথমেই বললাম যে আমি মোটামুটি ধরুন মাধ্যমিকের পর থেকেই আমি জানি যে আমি এই প্রফেশনটাতেই আসবো, মানে তখনও হয়তো জানতাম না কিভাবে টিচার হতে হয়, কিন্তু আমি জানতাম যে আমার সামনে অনেকে থাকবে এবং বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলেমেয়েরা থাকবে এবং তাদেরকে আমি পড়াবো, এইভাবে আমার দিন চলে যাবে আর কি। মানে যখন আমার এই প্রফেশনাল যে এটিকেটস সেগুলো জানা তখনও জানি না হয়তো। তো যাই হোক, তার পরবর্তীকালে শুনলাম যে বিএড টিএড করতে হয়, এখন নিয়ম করে দিয়েছে। তো বিএড একদম আমার পরপর চললো 2023 অবধি আমার একাডেমিক পড়াশোনা। ইন দ্য মিন টাইম বিএড করার আগে থেকেই আমরা লকডাউন একটা তখন খুব কঠিন পরিস্থিতি, তখন আমার মাস্টার্স লাস্ট সেমিস্টারটা চলছে, ফাইনাল সেমিস্টারটা চলছে, তখন হঠাৎ করে 2020-তে লকডাউন হয়ে গেল এবং তখন একটা খুব মানে ডামাডোল পরিস্থিতি। এবং বিশেষ করে লকডাউনের সব থেকে ক্ষতিগ্রস্ত যে জায়গাগুলো হয়েছে মানুষের জীবিকা পাশাপাশি পড়াশোনা, একেবারে এডুকেশন ফিল্ডে যে ক্ষতিটা হয়েছে, মানে এটা কিন্তু এখনো আমরা সেটার উপর কোপ আপ করতে পারিনি। এবং আপনি খবরের কাগজে রিসেন্টলি খুব শুনে থাকবেন যে আপনার 500-550 টাকা জোগাড় করতে পারেনি বলে দশম শ্রেণীতে তার রেজিস্ট্রেশন হয়নি এবং সেই মেয়েটি সুইসাইড করতে বাধ্য হয়েছে। তো একটা মানে সাংঘাতিক অর্থনৈতিক একটা ডামাডোল, এবং অর্থনৈতিক ডামাডোল হলে খুব স্বাভাবিকভাবে তার প্রভাব শিক্ষাতে খুব স্বাভাবিকভাবে পড়ে আসবে। তার ফলে যেটা আমি তখন থেকে যেটা বুঝলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলার গ্রাম, মানে কলকাতা ছেড়ে বেরিয়ে যদি যাই আমরা, হাওড়া হুগলি ছেড়ে মোটামুটি বর্ধমান থেকে শুরু করলাম এদিকে, পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তরবঙ্গের জেলাগুলো, আর এদিকটা আপনার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর, এই জায়গাগুলোতে না মানে রত্ন আছে প্রচুর, একেবারে শুধু সেই খনিটা খুঁড়ে ওই রত্ন অবধি পৌঁছানোটা খুব ইম্পর্টেন্ট। একদম, তাদেরকে খুঁজে বের করাটা তারা কিন্তু চাইছে একটা উপর থেকে হাত এসে ধরুক এবং তাদেরকে টেনে তোলা হোক। তো সেইখান থেকেই আমার মোটামুটি 2020-তে আমি একটা জিনিস বুঝে গেছিলাম যে ওই অন্যের ভরসায় থাকলে খুব সমস্যা, নিজেকেই একটা কিছু করতে হবে। সেটা আমি খুব ভাগ্যবান যে আমি সেই প্রিভিলেজটা পেয়েছিলাম। আমার বাবার আমার পৈতৃক বাড়ি আছে, বাবা আমার পুরো একটা ঘর দিয়ে দিয়েছিল, আমাদের বারান্দা, এবং তার পরবর্তীকালে একটা ঘর দিয়ে দিয়েছিল। এবং বাবা মানে প্রাইমারিলি বাবা মা আমাকে এতটা সাপোর্ট না করলে আমি একদম শুরুটা করতে পারতাম না। মানে এখনো মনে আছে টেবিল এবং চেয়ার ওগুলো বাবা কিনে দিয়েছিল আমার, বোর্ড। তো একদম শুরুটা আমি ওইভাবে করলাম, নিজের ইনস্টিটিউট করলাম, নিজের নাম দিয়ে একটা ইনস্টিটিউট করলাম আমাদের কন্যগড়েই, এসজি বায়ো বলে। এবার সেই ইনস্টিটিউটে প্রথম স্টুডেন্টরা আসতে শুরু করলো মোটামুটি সমস্ত বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল, সিবিএসসি, আইসিএসসি সমস্ত, যেহেতু আমাদের ওটা মফস্বল কিন্তু এখন মোটামুটি শহরতলি বলা যায় আর কি, কন্যগড়ের যে এরিয়া ওখানে, এবং ইংলিশ মিডিয়ামের মোটামুটি একটা বারবারন্ত ওখানে গিয়েও দেখেছি। হ্যাঁ মানে আপনি চট করে দেখলে ওটাকে কলকাতার একটা এক্সটেনশন হিসাবেই ভাববেন আর কি, মানে ওটা গঙ্গার এপার আর ওপার, ওটা যে জেলা ওটা চট করে বোঝা যায়। তো সেই স্টুডেন্ট আস্তে আস্তে 2জন স্টুডেন্ট আমার মনে আছে, 2020-তে আমার 2জন স্টুডেন্ট ছিল, সেখান থেকে মোটামুটি 2023-এ শেষে এসে 50 ক্রস করলো আমার স্টুডেন্ট, এবং এখন মোটামুটি 100-র কাছাকাছি আমার অনলাইন অফলাইন সব মিলিয়ে। এবং এইভাবে চলছে আর কি যাত্রা। তো এখনো আমার যেটা এম তার হয়তো 1%ও অ্যাচিভ করিনি একদম, কিন্তু 100% এম রাখতে কার না ভালো লাগে। একেবারে। তো এরপর আপনার কথা থেকেই যদি আমরা যাই, যে আপনি বললেন আপনার যেটা এম, এখন দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আফটার এইচএস ছেলে মেয়েদের একটাই স্বপ্ন, হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার। তারা এই টিচিং প্রফেশনটাকে চুজই করতে পারে না, মানে তারা তাদের অপশনের মধ্যে যে রাখবে এটাও তারা ভাবতে পারে না। তো সেই জায়গা থেকে আপনার যেটা শুনলাম যে উচ্চ মাধ্যমিক তো খুব বেশি দিন হয়নি, তো সেই জায়গা থেকে আপনি আপনার সময়ে মানে এটাকে কিভাবে ডিল করলেন, যে টিচিং এই যাবেন মানে সবটা জানার পরও? যে না, অ্যাকচুয়ালি দেখুন মোটামুটি আমার এইচএস হচ্ছে 2016, তো তখন পরিস্থিতিটা কিন্তু এতটা খারাপ ছিল না। আজকের সিচুয়েশনে দাঁড়িয়ে এতটা খারাপ ছিল না। এবং সত্যি কথা বলতে কি আমার পরিবারে আমার বাবা দিদি আমাদের ওরা টিচিং প্রফেশনে ছিল, তো আমি টিচিং
টিচিং প্রফেশনটাকে আমি খুব কাছ থেকে দেখেছি। আমার জামাইবাবু সরকারি স্কুলে টিচার ছিলেন, তো এই টিচিং প্রফেশনটাকে আমি এত কাছ থেকে দেখেছি যে মোটামুটি এটা সম্পর্কে আমার জানা ছিল। কিন্তু যেটা আমরা খুব আমাদের জেনারেশনটা খুব একটা ডামাডোল পরিস্থিতির মধ্যে গেলাম যে আমরা একদম রেগুলার রিক্রুটমেন্ট থেকে একদম রিক্রুটমেন্টের খরা এর মধ্যবর্তী অবস্থাটাতে আমরা ছিলাম। মানে আমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছি তখন রেগুলার রিক্রুটমেন্ট হচ্ছে, আর যখন বিএসসি এমএসসি পাস করছে রিক্রুটমেন্টটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলগুলোতে রিক্রুটমেন্টটা হঠাৎ বন্ধ হয়ে গেল। মানে এই ডামাডোলটা আমরা দেখেছি। এবং একটা জিনিস যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে ধরুন আমি যদি খেলোয়াড় হতে চাই, আমি যদি ক্রিকেট খেলতে চাই, আমার সামনে ক্রিকেটের সুযোগ থাকুক আর না থাকুক আমি সেটাকে অবদমিত করতে পারবো না। একেবারে হয়তো আমাদের দেশে করা হয় যে না তুমি খেলাধুলো করবে না, পড়াশোনার লাইনে যাও, কিন্তু মানে ডিপ ইন মাইন্ড সেটা থাকে। এবার সেটা একটা সুযোগ পেলে বেরিয়ে আসতে চায় একেবারে। এবার আমার সুযোগটা কিভাবে এসেছিল, আমার সুযোগটা খুব আনফরচুনেটলি বলবো বা ফরচুনেটলি, এখন আমি ফরচুনেটলি বলি যে স্কুল টিচিং দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়নি। আমার ক্যারিয়ার শুরু হয়েছে নিজের তৈরি করা একটা ইনস্টিটিউট, একেবারে মানে প্রাইভেট টিউশন, এবং সেখানে বাচ্চাদেরকে রোজ তৈরি করা, একেবারে হাতে ধরে তৈরি করা যেটাকে বলা হয়, সেই জিনিসটা দিয়ে আর কি। একেবারে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে খুব সত্যি কথা বলতে এটা যে শিক্ষকতাটা অন্যান্য পেশার মতো পেশা ভাবলে খুব ভুল হবে। তো এটা 10টা চাকরি আমি অন্তত এখন আর দাঁড়িয়ে করতে পারবো একদমই, এবং আমাকে যদি এখন কেউ করতে বলে আমার পক্ষে সম্ভব নয়। আপনার ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আপনার নেশা থেকে এসছে এবং এখনো সেই নেশাটা আছে। তো এই জায়গাটা খুব ক্লিয়ার যে আপনি আপনার ভিশন এবং মিশনের মধ্যে শুধু টিচিংটাকেই রাখছেন। তো সেই জায়গা থেকে আপনি একটা নিজস্ব ইনস্টিটিউট শুরু করা, তারপর একটা নিজের মতো করে ভাবা, সেই জায়গা থেকে আজকে আপনি এসেছেন এগিয়ে এবং এসওই বাংলার হাত ধরেছেন। এসওই বাংলার মারফত আপনি আপনার যে টিচিং কোয়ালিটি সেটাকে স্প্রেড করতে চাইছেন, ছেলে মেয়েদের মধ্যে পৌঁছতে চাইছেন। তো ভাই আচ্ছা, এইটা এসওই বাংলার সঙ্গে আমার যোগাযোগ খুব কাকতালীয় ভাবেই, মানে একেবারেই সোশ্যাল মিডিয়া থেকে আমি আপনাদের সম্পর্কে জানতে পারি এবং আমার দু একটি স্টুডেন্টের মুখে আমি একদম স্পেশালি আপনার কথাই জানি, ঠিক আছে? ওরা কিন্তু আপনার নাম জানেন না হয়তো, কিন্তু এসওই বাংলার অঙ্কেশ স্যার। আচ্ছা, এটা আমি একদম মানে গত 1 মাসের মধ্যে এক্সপিরিয়েন্স বলছি আর কি, যে স্যার আমি আমার স্টুডেন্টদেরকে বলিনি যে আমি এখানে মানে যেটুকু আমাদের প্রাইমারি কথা হয়েছিল সেটা আমি বলিনি। তো আমি ওদেরকে জাস্ট একদম ইয়েতে জিজ্ঞাসা করলাম যে তোরা এসওই বাংলা চ্যানেলটার নাম জানিস? ওরা বললো যে হ্যাঁ ওই তো অঙ্কের স্যার। আচ্ছা। তো তারপরে পরবর্তীকালে আমার যখন যোগাযোগ হয় আর কি, এখানে আমি যোগাযোগ হওয়ার পর আমি রিসার্চ শুরু করি এবং দেখি একটা জিনিস আমার খুব স্ট্রাইক করেছিল মনে, সেটা হচ্ছে একদম সাধারণ বাংলা ভাষায় কম্পিটিটিভ যে আপনার সায়েন্সের কম্পিটিটিভ যে জিনিসগুলো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়োলজি, সহজ সাধারণ বাংলা ভাষায় বলা, যেটা খুব ল্যাক ছিল। যেটা আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা মানে যখন সার্চ করছে একটা কোনো টপিক, র্যান্ডম টপিক, হিন্দি জিনিসগুলো আসছে এবং হয়তো আমাদের হুগলি জেলার ওই অঞ্চলের ছেলেমেয়েরা হিন্দিটুকু জানে বলে তারা বাধ্য হচ্ছে ওটা পেরিয়ে যাচ্ছে, কিন্তু একটা বড় মানে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস কিন্তু তারা কিন্তু হিন্দিতে সরগর নয়। আমরা এটা শহরে বসে ভাবি যে সবাই হিন্দি, বিশেষত প্রান্তিক জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানে কত পার্সেন্ট মানুষ হিন্দি একেবারে। তো তাদের জন্য বাংলায় একটা গাইডেন্স, এবং সেটা ইউটিউব মানে ফ্রি আর কি, শুধুমাত্র নেট রিচার্জ থাকলেই হবে। অর্থাৎ আপনাকে যেটা আমার সবচেয়ে ভালো লাগলো এসওই বাংলার, সেটা হচ্ছে যে ওই পয়সা দিয়েই প্রথমে আমার কিছু নয়, আমি প্রথমে ফ্রি দেখতে পাচ্ছি এবং পুরো কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি। সেখানে এমন নয় যে একটুখানি পড়িয়ে বলা হচ্ছে বাকিটুকু তুমি পেডে পাবে। এই জিনিসটা আমাকে খুব হয়েছিল এবং মনে হয়েছিল যে এটাই আমার জায়গা, মানে আমার একটা খুব সীমিত মানে জিনিস নিয়ে যেটা আমি যে স্বপ্নটা দেখছি এটা একটা বাস্তবায়িত করার প্ল্যাটফর্ম বলে মনে হয়েছিল। তো আজকে এই পডকাস্ট থেকে আমি এত ডিটেলসে বোধহয় এর আগে আপনার সাথেও কথা বলিনি। মানে একটা জিনিস খুব ক্লিয়ার যে আসলে এসওই বাংলা যে ভাবধারা নিয়ে এগিয়ে চলেছে, যে স্টুডেন্ট
তার টাকা থাকুক না থাকুক, তার ফিনান্সিয়াল সাপোর্ট থাকুক না থাকুক, সে পড়বে এবং দিন শেষে কারোর পড়াশোনা যেন না আটকায়। অবভিয়াসলি আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে গেলে, সবার কাছে পৌঁছতে গেলে, আমাদের টিচারদের পেটে গামছা না বাঁধতে হলে একটা ফিনান্সিয়াল সাপোর্ট আমাদেরও দরকার হয়। সেই জায়গাটার জন্য আমরা হয়তো কিছু পেইড বা কিছু জায়গা রাখবো, কিন্তু আমি সবসময় শুরু থেকে এটা মনস্থির করেছিলাম এবং এসওই বাংলার একেবারে বলা যায় যে আমরা রুলসের মধ্যে রেখেছি যে আমরা প্রত্যেককে ফ্রি এডুকেশনটা দেব। এবার যারা ফ্রি এডুকেশনটা নেওয়ার মতো যাদের ক্ষমতা আছে তারা অবভিয়াসলি সেটা নেবে, যাদের ফ্রি এডুকেশনের বাইরে আরো একটু এক্সট্রা ক্ষমতা আছে তারা অবভিয়াসলি পেডে আসবে। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আপনার সাথে এসওই বাংলার যে হার্ট টু হার্ট কানেকশন, এটা খুব, এটা মানে স্বপ্নটা যখন মিলে যায় না তখন আর কি একসঙ্গে একেবারে পথ চলাটাও সহজ, পথ চলাটা অনেক সহজ হয়ে যায় একেবারে। তো সেই জায়গা থেকে আমরা তাহলে এক হলাম এবং একসাথে আমরা অবশ্যই চলবো। তো এর পরবর্তী যে প্রসঙ্গে আপনার আসি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আপনি বলছিলেন যে বাংলা হিন্দি কতজন জানে, মানে ম্যাক্সিমাম তো বাংলাতেই আমরা কথা বলি, বাংলাভাষী, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের নিয়ে আমরা কাজ করছি। তার কারণ এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তার কারণ একটু হাই কোয়ালিটি যারা চলে যাচ্ছে তারা সিবিএসসি আইসিএসসির দিকে ঝুঁকছে, কারণ আমাদের স্কুলগুলোর অবস্থা সবকিছুই তার জন্য দায়ী। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের মেজর প্রবলেম কি, যে তাদের কোনটাতে সমস্যা, যে তারা শিখতে পারছে না, না তাদের শেখার আগ্রহ নেই? তাদের মেজর যে প্রবলেম সেটা হচ্ছে গাইডেন্সের অভাব। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে একটা চূড়ান্ত গাইডেন্সের অভাব চলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদেরকে নিয়ে। তারা শিখতে চাইছে, পড়তে চাইছে এবং তাদের মোটিভেশনের অভাব হচ্ছে না, কিন্তু তাদের যে গাইড করে যে তুমি কি বই পড়বে, তুমি কি নোট ভিত্তিক পড়াশোনা করো না, এই কথাটুকু বলারও কিন্তু বহু জায়গায় বহু টিচার নেই এবং তারা ইন্ডালজ করছে যে নোট পড়ো, উচ্চ মাধ্যমিক দাও, পাশ করে যাও, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দাও, পাশ করে যাও। তাদের কাছে শিক্ষকতাটা নেশা নয়, পেশা। হ্যাঁ, এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে মানে বলতে বাধ্য হচ্ছি যে বহু সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছে এবং সেখান থেকে একটা সমস্যা যেটা আসছে যে অমুক স্যারের কাছে না পড়লে নাম্বার দেবেন, প্র্যাকটিক্যাল প্রজেক্ট, এটা ভীষণ সমস্যা। এবং আমার যেটা মানে আমি খুব প্রিভিলেজড কিছু দিক দিয়ে যে আমাদের সময়, আমাদের ক্ষেত্রে আমি অবশ্যই নাম নেব না, এরকম একটা সিচুয়েশনে পড়েছিলাম যে স্কুলের পরীক্ষা নাম্বার পাওয়া যাচ্ছে না এবং আমার বাবা কিন্তু স্ট্রিক্টলি বলেছিল তুমি ইতিহাসে ফেল করে যাবে কিন্তু তুমি প্রাইভেট টিউশন নেবে না, তুমি সেখানে পড়বে না। কিন্তু মাধ্যমিকে তো ভালো রেজাল্ট করলাম, কোনো সমস্যা নেই। তো এইটা একটা খুব সমস্যার ব্যাপার। এক, আর দুই হচ্ছে যে এই যে বললাম যে গাইডেন্স এবং টেক্সট বুক, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 অব্দি টেক্সট বুক গুলো ঠিক আছে, ঠিকঠাক, মানে আমি অন্তত স্যাটিসফাইড। 11-12 এর টেক্সট বুক নিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, যেগুলো একদম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য লেখা। তারা ভাবে যে এদের জীবনে আর কোনো কাজ নেই, ধরুন বায়োলজির কথা বলছি, এর আর কোনো সাবজেক্ট নেই, এর শুধু বায়োলজি পড়বে। একটা 15-16 বছরের ছেলে মেয়ের হাতে আপনি 800 পাতার একটা বই তুলে দিচ্ছেন, সে তো সাইকোলজিক্যালি ডিমোটিভেটেড হয়ে যাবে যে আমাকে এক বছরে 700 পাতার একটা বই পড়তে হবে। সেই জায়গায় সিবিএসসি বোর্ডের ছেলেমেয়েরা, সিবিএসসি বোর্ডরা 200-250 পাতার বই পড়ে এদের অর্ধেকেরও অর্ধেক হয়তো সেখানে লেখা আছে, কিন্তু আলটিমেটলি যেখানে পৌঁছানো, আমার নিট ক্র্যাক করা, জেন পাস ক্র্যাক করা বা যাদবপুর প্রেসিডেন্সির এন্ট্রান্স গুলো ক্র্যাক করা, সেখানে তো আমার এই 700 পাতার বইটার কোনো জ্ঞান লাগবে না। 700 পাতার বই তুমি পড়ো না, কলেজে উঠে পড়ো, কিন্তু তোমাকে এই 2 বছর 11-12 2 বছরের মধ্যে তোমাকে 4খানা সাবজেক্ট পড়তে হবে। আমি যদি পিওর সায়েন্স ধরে নিই, 4খানা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। তোমার তো সারাদিন বায়োলজি বা সারাদিন ফিজিক্স পড়লে চলবে না। একেবারে এই একটা বড় ল্যাগ যে টেক্সট বুক যতদিন না একটু অন্তত ছোট হবে, একটু অন্তত সহজ পাঠ্য হবে, ততদিন কিন্তু স্টুডেন্টদেরকে মোটিভেট করা খুব কঠিন। এবং গ্রামের বা প্রান্তিক পরিবারের স্টুডেন্টদের সায়েন্স নিয়ে পড়ার মানে যেটা বলবো আমি যে আকাঙ্ক্ষাটা, এটা কিন্তু খুব কমে যাবে আস্তে আস্তে। একেবারে আজ থেকে একটু পিছিয়ে গেলে, আমরা যে সময়টাতে পড়াশোনা করে এসেছি, মানে আপনার 2016-তে উচ্চ মাধ্যমিক, আমার 2013-তে, মানে আর একটু 3 বছর পিছিয়ে গেলে, তো সেই সময়টাতে আমাদের কাছে একটা সুযোগ ছিল না যে আমরা অনলাইন এই ব্যাপারটা পাইনি বা আওতায় আসেনি। এখন কিন্তু ছেলে মেয়েদের এই যে ভীতিটা কাটানোর একটা বড় জায়গা হতে পারে অনলাইন, এটা আমার বারবার মনে হয়েছে এবং এই মনে হওয়ার জায়গা থেকেই অ্যাকচুয়ালি আমাদের আশা। তো
তো এবং আমারও এই মনে হওয়ার জায়গা থেকেই আপনাদের সঙ্গে যুক্ত হওয়া, যে মানে আমি যতটুকু করছিলাম আমি কন্যগড়ে একটা ছোট জায়গায় বসে করছিলাম, এবার আমি চাইছি কি যে আমি যে মিশনটা দেখছি সেটা আরো অনেক স্টুডেন্টের মধ্যে ছড়িয়ে যাও। এটাই তো দিন শেষে একটা টিচারের সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে যায়। তো এই জায়গা থেকে আমি নেক্সট যে জায়গাতে আসব সেটা একদম ইন্ডিভিজুয়ালি যদি আপনার সাবজেক্টটাকে ধরি, বায়োলজি, এই সাবজেক্টটাকে অনেকে খুব গুরুত্ব দিচ্ছে, আবার অনেকে খুব হেলাই ছেড়ে দিচ্ছে, বায়োলজি ক্যাশ পড়তে হবে না। মানে এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে বায়োলজিটাকে কিভাবে ব্যালেন্স করা উচিত, বা কোন রুটিন মেনটেন করে বায়োলজিটা পড়া উচিত? হ্যাঁ, এটা খুব খুব দরকারি প্রশ্ন। অনেকে ক্লাস 10-এ বিশেষ করে যারা পড়ে, ওই যে আমি আবারও বললাম গাইডেন্সের অভাব, তাদেরকে শেখানোই, অ্যাকচুয়ালি ক্লাস 9-10-এ আপনাকে শেখানো হচ্ছে যে এই তো এগুলো মুখস্থ করে নাও, লাইফ সায়েন্সে পাস করে যাবে। এবার যে ছেলে মেয়েটাকে শেখানোই হচ্ছে প্রথম থেকে যে লাইফ সায়েন্স আর ইতিহাসের মধ্যে, ভূগোলের মধ্যে সবই হচ্ছে টিকা পড়ো, নোট পড়ো, মুখস্থ করো। ইতিহাস ভূগোলে কিন্তু প্রচুর বোঝার জিনিস আছে সেখানে। ইতিহাস পড়ানো, আমার দিদি ইতিহাসের শিক্ষিকা বলে আমি জানি যে কিভাবে ইতিহাস পড়াতে হয় একেবারে, ঠিক আছে, ভূগোল কিভাবে পড়াতে হয়, ঠিক একইভাবে লাইফ সায়েন্স একটা সায়েন্স, তো মানে এর শেষে তো একটা সায়েন্স আছে একদম। তো এবং সেটা কি আমার নিজের কথা পড়ছি বা এই গাছপালা এর কথা পড়ছি, মানে জীবিত সজীব, ইন্টারেস্টিং ব্যাপারটা, সাবজেক্ট টপিকটা। সেটা তুমি যদি একটা ওই থিওরি পড়ছো এবং 9-10-এ পড়তে পড়তে স্টুডেন্টরা ভাবছে কি ও বাবা তো এত মুখস্থ, 11-এর দাদা দেখছে যে 700 পাতার বই পড়তে হবে, অত পারবো না মুখস্থ করতে, ছেড়ে চলে গেল। এইটা খুব সমস্যা। এবং বায়োলজি বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে অনেকগুলো লাইন বন্ধ হয়ে যাওয়া। আমি কিন্তু শুধু মেডিকেল বলছি না, যাদের মেডিকেল লক্ষণ নয় তারা বায়োলজি নেবে না কেন? বায়োলজি নিলে তার আইজারে খোলা থাকবে, আইজারে কিন্তু 4টে সাবজেক্টের পরীক্ষা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, ঠিক আছে। আরো নানান রকম প্রেসিডেন্সির এন্ট্রান্স থাকবে, সমস্ত এন্ট্রান্স গুলো থাকবে, অনেকগুলো খোলা থাকলো, সিইউইটি দিতে পারবে, সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। তো এইগুলো দেওয়ার জন্য কিন্তু বায়োলজিটা রাখা দরকার। এবার আপনার যে প্রশ্নটা ছিল যে বায়োলজি ওরা কিভাবে পড়বে, এইটার একটা খুব সহজ কথা হচ্ছে প্রথমেই বাজার চলতি বইগুলোকে বর্জন করো। আচ্ছা, বাজার চলতি বইগুলো কেনো, বাড়িতে রাখো, ওখানে বেশ কিছু পার্থক্য আছে, ভালো, সমস্যা নেই। এনসিইআরটি পড়ো, এনসিইআরটি শুরু থেকে পড়ো। অল্প লেখা, ছোট লেখা, কিন্তু একটা বড় জিনিসকে কম্প্যাক্ট করে লেখা। এবং আপনি একই জিনিস, একটা অ্যানিমাল কিংডম, ওই বইটাতে 50 পাতা, এই বইটাতে 9 পাতা থেকে 10 পাতা পড়ে নাও, তারপর তুমি বড় বই পড়ো না। কিন্তু যাদের ধরুন ইঞ্জিনিয়ারিং লক্ষ্য, তারা বায়োলজিটাকে পুরো বাদ দিয়ে দিচ্ছে। এইটা কিন্তু খারাপ। কেন বলছি আমি? কারণ বায়োলজি স্কোরিং সাবজেক্ট। এখনো অব্দি আমরা যদি এইচএস এর ট্রেন্ড দেখি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, প্রত্যেকটার 3টের মধ্যে যে কোনো একটা প্রতি বছর শক্ত প্রশ্ন একদম। আজ অব্দি বায়োলজি কিন্তু খুব সাজেস্টিভ প্রশ্ন হয়, টেস্ট পেপার খুললেই পাতায় পাতায় প্রশ্নগুলো পাওয়া যায়। হ্যাঁ, মানে এবং খুব সাধারণ স্টুডেন্ট 80 পেয়ে যায় ওখানে। ফলে তুমি এত একটা সুবর্ণ সুযোগ হেলায় ছাড়াবে কেন? এবং তারা কিন্তু ছাড়তে চাইছে না, তাদের ওই গাইডেন্সের অভাব। তো তাদেরকে কেউ বলার নেই যে তুই ওই মোটা বইটা পড়িস না, তুই ছোট বইটা পড়। ছোট বইটা পড়ে তুই তোর যেটুকু সময়, তুই সপ্তাহে 2 দিন পড়তে বস, ছোট বইটা তো 2 দিনে পড়া হয়ে যাবে। এই জিনিসটা বলার কেউ নেই। এই এনসিইআরটির যে বই, এটা পড়ার জন্য ধরুন অনেকে ভাবলো যে পড়বো বা পড়তে চাইছি, একদম, কিন্তু শুরুতেই যে ইংরেজি লেখা হরফে, এটা দেখেই অনেকে এটা থেকে সরে যায় যে ইংরেজি পড়তে হবে। মানে আমি একটা মিশন যেটা করাই সেটা হচ্ছে যে প্রথম উত্তর দিই, সেটা হচ্ছে যে আমাদের রাজ্য সরকারের নেই, কিন্তু ত্রিপুরা সরকারের বাংলা এনসিইআরটি বই আছে। এবার ইয়েতে আপনার বইয়ের দোকানে অর্ডার দিলে আনিয়ে দেয়, কলেজ স্ট্রিটে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, আর পিডিএফ পাওয়া যায়। এটা একটা বলি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি বাংলা বই কেউ জোগাড় করতে পারলো না, সেখানেই আমি যেটা করি সেটা হচ্ছে আমি যে পড়াই, যখন আমি কিন্তু একেবারে এনসিইআরটি ইংলিশ ভার্সনের বইটা পড়াই, লাইনগুলো বলি বাংলায়, আচ্ছা, টার্মস গুলো ইংলিশে, লাইনগুলো বলি বাংলায়, ওই জিনিসটাই বলি। ফলে আমার যেটা সুবিধা হয়, এবং আমার একটা মানে বদনাম আছে, যেটা হচ্ছে যে আমি নোট লেখাই না। আমার এটা খুব বদনাম, এবং আমার বহু স্টুডেন্ট আমাকে ছেড়ে চলে গেছে যে স্যার নোট লেখা। ঠিক আছে, এবং আমার কাছে একটা চ্যালেঞ্জ, আমি কতদিন নোট না লিখিয়ে পড়াতে একদম। যে কেন বলছি, নোট লেখালাম না মানে ও বাধ্য হলো বই পড়তে। একেবারে আমি তো বই লেখার ক্ষমতা আমার নেই। আমি নোট কি লিখছি, যেগুলো খুব বেশি প্রশ্ন আসে সেগুলো নিয়ে একটা উত্তর, এবং সেটা আমার ভাষায়।
আমার ভাষাটা ইনফ্লুয়েন্স করবে তাকে, সে তো নিজের ভাষায় লিখতে পারবে না। একদম। আমাদের এইচএস এর উপরে বড় বড় করে লেখা থাকে যে নিজের ভাষায় উত্তর লেখো, একেবারে। হ্যাঁ, এইটা একটা খুব দরকারি। তো এনসিইআরটি বাংলা ভার্সন পাওয়া যায়, আর ইংলিশ ভার্সনও কেউ যদি পড়ে সে বাংলাটা পিডিএফ ডাউনলোড করে নিল। একদম, তো সেভাবেই করাটা উচিত বলেই আমার এটাও মনে হয়। বহু স্টুডেন্ট জানে না যে এনসিইআরটি বাংলা ভার্সন হয়। সেই আজকে আপনি বলে দিলেন, এরপর জানতে পারবো। ত্রিপুরা সরকার বার করেছে এবং খুব ভালো, খুব স্ট্যান্ডার্ড, এবং ট্রান্সলেশনটা খুব ভালো এবং আমার খুব পছন্দের। আচ্ছা, আর এই নোটের বিষয়ে একটা কথা বলার, সেটা হচ্ছে যে নোট দিলে একটা সাইকোলজি বিল্ড আপ হয়ে যায় ছেলে মেয়েদের, যে এটুকুই পড়তে হবে, এর বাইরে কিচ্ছু না, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। সুতরাং আমাকে যে আরো বইগুলো ঘাঁটতে হবে, পড়তে হবে, জানতে হবে, এই ইচ্ছেটাই চলে যায়। তো এই জন্য নোট আমার ক্ষেত্রেও কখনোই প্রেফারেবল লাগেনি আর কি। নেক্সট আমি যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলোর দিকে যদি আমরা তাকাই, বিশেষত 11-12 স্কুলগুলো, মানে সেই জায়গাগুলোতে খুবই সমস্যার এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে, কেননা টিচাররা যারা আছেন তাদের দিক থেকেও একটা সমস্যা বলে আমার মনে হয়, এবং সত্যি কথা বলতে যে আমাদের সিস্টেমের একটা সমস্যা আছে বলে আমার মনে হয়। এবং সিস্টেম কোথাও গিয়ে এই সমস্যাটা জানে না এমনটাও নয়, সিস্টেম স্বইচ্ছায় এই সমস্যাটাকে আরো জাগিয়ে তুলছে যাতে স্টুডেন্টদের পড়াশোনাতে ব্যাঘাতটা ঘটতে থাকে। তো এই জায়গাটা আপনার কি মনে হয় যে কিভাবে রিকভার করা যায়? এটা খুব দুর্ভাগ্যজনক, এবং আমি বলছি যে আমি সরকারি চাকরিজীবী, আমার বাবা সেই পরিবারের ছেলে হয়ে আমি আজীবন সরকারি স্কুলে কলেজে পড়েছি, এবং আমি এমনভাবে বলছি যে আমি অনেক বয়স্ক, মানে আজ থেকে মাত্র 7-9 বছর আগে আমি এইচএস দিয়েছি। তো মাত্র 9 বছরের মধ্যে সিনারিওটা কেমন বদলে গেল দেখুন। এখন যদি আপনি শোনেন যে সরকারি স্কুলে পড়ে, তাহলে আপনি ভেবে নেবেন যে খুব আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া। আমি তো শুরুতেই সেটা বললাম, মানে আপনি ভাবতেই পারবেন না যে ডাক্তারের ছেলে, স্কুল টিচারের ছেলে সে সরকারি স্কুলে পড়ছে। এটা তো হওয়ার কথা ছিল না, এটা খুব অনভিপ্রেত, কিন্তু এটা হচ্ছে, আর এটাকে অস্বীকার করার আর জায়গা নেই। আমরা বহুদিন জিনিসটাকে ধামাচাপা দিয়ে রেখেছিলাম, না ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আর অস্বীকার করা মানে বোকামি। এখানে যেটা বলি সেটা হচ্ছে, আপনি একটা খুব ভালো পয়েন্ট বললেন যে গভর্নমেন্ট স্কুল টিচারদের যেটা হচ্ছে নিজেদের আপগ্রেড করার সমস্যা। একেবারে। আর একটা সমস্যা আছে স্যার, একটু ইনক্লুড করছি, সেটা হচ্ছে আপনি শুরুতেই যেটা বলছিলেন যে গভর্নমেন্ট টিচারদের একটা মেন্টালিটিই হয়ে গেছে যে আমি স্কুলে ভালোভাবে পড়াবো না, স্কুলের বাইরে আমি বাড়িতে ফিরে প্রাইভেটটা যখন পড়াবো সেখানে গুরুত্ব দিয়ে পড়াবো। এটা খুব আনফরচুনেট, মানে এটার থেকে আনফরচুনেট একটা এডুকেশন সিস্টেমে কিছু হতেই পারে না। অ্যাকচুয়ালি আমি আরেকটা জিনিস মনে করি যে আমাদের দরকারটা কেন হলো, প্রাইভেট টিউশনের দরকারটা কেন হলো? একেবারে। স্কুলে, বাইরের দেশে তো স্কুলেই যেটুকু পড়াশোনা, তারপরে তো আর বাড়ি গিয়ে কোনো পড়াশোনা লাগে না। কিন্তু আজকে আমাকে একটা ক্লাস 9-এর বাচ্চাকেও টোটাল সেল একে প্রতিটা অর্গানেল বোঝাতে কেন হচ্ছে বাড়িতে এসে? তার স্কুলে হচ্ছে না, এবং সে কিন্তু প্রাইভেট স্কুলেই পড়ছে, হয়তো ধরুন সরকারি স্কুলে বাদই দিলাম, প্রাইভেট স্কুলেও যে সমস্ত প্রাইভেট স্কুলে যে ভীষণ উচ্চমানের পড়াশোনা হচ্ছে তা কিন্তু নয়। একেবারে প্রাইভেট স্কুলে পড়লেও প্রাইভেট টিচার রাখতে হচ্ছে। মানে আমি যদি 5,000 টাকা মাসিক বেতন দিয়ে একটা প্রাইভেট স্কুলে পড়ি, তাহলে আমি আবার 500 টাকা মাইনে দিয়ে আবার বাড়িতে সন্ধ্যাবেলা পড়তে যাব কেন? প্রাইভেট স্কুলে যদি 5,000 টাকা বেতন দিয়ে কেউ পড়ে, এখন সার্চ করলে দেখা যাবে সে তার বাড়িতে টিচার রেখে দিয়েছে 10,000 টাকা বেতন দিয়ে। হ্যাঁ, হতেই পারে। তো এইটা কেন হচ্ছে? এটা তো খুব আনফরচুনেট। আজকে সমাজে আমাদের দরকার কেন পড়ছে? আমাদের তো দরকার পড়ার কথা ছিল না। কেন পড়ছে? কারণ একটা সিস্টেমের সঙ্গে এডুকেশনের একটা বড় ঘাটতি থেকে যাচ্ছে, একটা অনেক বড় ল্যাগ থেকে যাচ্ছে। এই ল্যাগটাকে পূরণ করার জন্য কিছু মানুষ এগিয়ে আসছে, তাদেরও কিছু রুজি রোজগার, জীবিকারও একটা পন্থা হচ্ছে, আনএমপ্লয়মেন্ট একটু একটু করে দূর হচ্ছে। আর কি হচ্ছে যে সোশ্যালি যে আপলিফটিংটা হচ্ছে, যে এই ঘাটতিটা পূরণ হচ্ছে। এটা কিন্তু এখানে কিন্তু কোনো আইনি শিলমোহর নেই, আমরা পেনশন পাবো না 7 বছরের পরে, আমাদের কোনো রিটায়ারমেন্ট নেই, আমাদের যতদিন পড়াবো ততদিন আমরা মাইনে পাবো, একদম এরকম ব্যাপার। অর্থাৎ আমাদের কিন্তু কোনো লিগাল বা সোশ্যাল রেকগনিশন হচ্ছে না। কিন্তু আজকে যদি আমি হলপ করে বলতে পারি, আজকে যত প্রাইভেট টিউটর আছে তারা যদি সবাই পড়ানো বন্ধ করে দেয়, এডুকেশন সিস্টেম কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো এটা কেন হচ্ছে? এটার প্রথম কারণ হচ্ছে ওই টিচাররা নিজেদের আপগ্রেড করে না, তারা একটা এমসিকিউ নিজে বানায় না।
খুব দুর্ভাগ্যজনক এটা যে টিচাররা নিজেরা এমসিকিউ ফ্রেম করবে না কেন, তারা একটা বই দিয়ে দিল, বললো এই এমসিকিউ গুলো কর, প্রশ্নবিচিত্রা অমুক তমুক কত রকমের এখন আছে, দিয়ে দিল, বললো এগুলো তোরা সলভ করে আন, আমি পরে যে কেউ করে না বেশিরভাগ ক্ষেত্রে, তাও আর কি। কেন তুমি নিজে, আমরা তো যখন ইনস্টিটিউট করছি আমরা নিজেদের এমসিকিউ নিজেরা বানাচ্ছি, নিজেদের প্রশ্ন নিজেরা বানাচ্ছি, এইটা। আর একটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে সরকারি স্কুলগুলো আস্তে আস্তে টিচার শূন্য হচ্ছে, এবার যত টিচার, এবং আরেকটা জিনিস হচ্ছে যে অভিভাবকদের দিয়ে আজকে তো শুরু হলো, অভিভাবকরাও তো দেখছেন, তারাই বা যেখানে এত অযোগ্য শিক্ষক, এত সেখানে তাদের টালমাটাল, আমি মেনে নিচ্ছি যে সবাই অযোগ্য নয়, কিন্তু কিছু তো অযোগ্য, এটা তো মানতে হবে, না তো এমনি এমনি তো কোর্ট কেস বা আদালতে এতদিন ধরে কোনো কেস চলতে পারে না, তার কিছু সারবত্তা আছে। অভিভাবকরা যখন দিনের পর দিন দেখছে যে এত অযোগ্য শিক্ষক, এত এই, তাহলে তার তো একটা ইম্প্যাক্ট তাদের মনে পড়বেই, তারা ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। একেবারে সিস্টেমটা হওয়ার কথা ছিল, আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে সিস্টেমটা হওয়ার কথা ছিল যে স্টুডেন্টরা স্কুল থেকেই শিখতো আর আমরা আসলে স্কুলে থাকতাম, কিন্তু স্টুডেন্টরা স্কুল থেকে শিখতে পারছে না বলে আজ আমরা এই জায়গাতে, আমরাও সেই ওই একই রকম ওদের মতোই শিকার আর কি, ভীষণ ভালো। তো সেই জায়গা থেকে ঠিক আছে, আমরা একটা অল্টারনেটিভ ওয়েতে চেষ্টা করছি, যখন সিস্টেম ব্যাপারটাকে কোলাপস করার চেষ্টা করছে তখন আমরা একটা অল্টারনেটিভ জায়গা তোলার চেষ্টা করি। এটা একটা অসম লড়াই, কিন্তু এই লড়াইটা লড়ে যেতে হবে একেবারে। এবং এই লড়াইটা শুধু আমার আপনার নয়, এই লড়াইটা ক্যামেরার ওপারে যারা আছে তাদেরকেও ভীষণভাবে লড়তে হবে, এবং বিশেষত তাদের পরিবারকে লড়তে হবে। তার কারণ পরিবার এখন একটা সমস্যা আছে যে পরিবার ফোনে হাত দিলেই, এটা কিছুটা হলেও ছাত্রছাত্রী দায়ী এর জন্য, ফোনে হাত দিলেই ভাবে যে ওরা ফোনে গেম খেলবে বা ফোনে অন্য কোনো অ্যাবিউজ করবে, ফোনে পড়াশুনো করবে, এটা ভাবতেই পারে না। সুতরাং পরিবার অনেকের কাছে ফোন দেয় না, ফোন কেড়ে নিচ্ছে। এর পরিবর্তে যদি পরিবার এটা করে যে ফোনটা দিক এবং এক্স্যাক্টলি কি কাজে লাগছে সেটাতে নজর রাখুক, তাহলে মনে হয় অনেক বেশি বেটার হয়। কেননা আজকে কোয়ালিটি এডুকেশন, সত্যি কথা বলতে, খুব সত্যি কথা বলতে, কোয়ালিটি এডুকেশন অনলাইনেই বিরাজ করছে। আপনার একটা ছেলে ঘরে বসে সে ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট এডুকেটরের ক্লাস দেখতে পারবে যদি সে চায়। তো সেই জায়গাটা আমার মনে হয় যে ফোনের অ্যাবিউজ যেমন আছে, এটা একটা বড় ইউজ হতে পারে। তো আমরা একটা বিস্তারিত আলোচনা রাখলাম স্যার, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। তো আলটিমেট যেটা ছাত্রছাত্রীরা সবাই উৎসুক হয়ে আছে জানার জন্য যে এক্স্যাক্টলি এসওই বাংলাতে আপনি কিভাবে থাকছেন বা আপনার রোলটা কি হতে চলেছে, সেই জায়গাটা যদি আপনি ওদের কাছে একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, এসওই বাংলাতে আমি মূলত যে কারণে এসেছি সেটা হচ্ছে যে একদম ক্লাস 9 to 12, যেটাকে আমরা সাধারণ বোর্ডের প্রস্তুতি বলি না, বোর্ড পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেই প্রস্তুতিতে তোমাদের জন্য তোমাদের একটু গাইড করে দেওয়া, একটু ক্লাস নিয়ে জিনিসগুলোকে বুঝিয়ে আনন্দ করে পড়িয়ে, মানে পড়াশোনার সঙ্গে যদি আনন্দটা না থাকে তাহলে একটা খুব জিনিসটা হয় আর কি। তো এটা, এবং আমি এটুকু বলে দিতে পারি যে লাইফ সায়েন্সটা যে মুখস্থ করার সাবজেক্ট নয়, এই ধারণাটা আমি আশা করি ডেলিভার করতে পারি একদম। আর এর সঙ্গে যেটা আমার একটু বড় মিশন বলতে পারেন, সেটা হচ্ছে যে নিটের প্রস্তুতি। একেবারে নিটের প্রস্তুতি একটু একটু করে নেওয়ানো, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা এখন পোস্ট 2016-17 কিন্তু নিটে অনেকটা পিছিয়ে পড়ছে, সেটা যাতে না পড়ে তাদের একটা হয় কি, আমার এই বছরই যে আমার যে ছাত্রটি মেডিকেল পেলো, এখন সে সিএনএমসিতে ন্যাশনাল মেডিকেল কলেজে পড়ছে, তো তার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি যে স্যার যা বলবে তাই, এইরকম একটা জিনিস। আর কিন্তু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে আমি কনভিন্সই করাতে পারি না যে এনসিইআরটিটা পড়। আচ্ছা, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে, স্যার এনসিইআরটি পড়লে হয়ে যাবে, আমি যদি এইচএসে ফেল করে যাই। বুঝতে পেরেছি, মানে এত মানুষ পড়ছে, তারা কেউ ফেল করছে না, তাদের ধারণা তারা ফেল করে যাবে। প্রথম কথা হচ্ছে এখন এইচএসে ফেল করাটাই একটা চ্যালেঞ্জের। এখন যেরকম ভাবে প্রশ্ন আসে, বিশেষ করে বায়োলজিতে যেরকম ভাবে প্রশ্ন আসে, একটু বেসিক জিনিস পড়াশোনা থাকলেই ভালো মার্কস উঠে যায়। আরেকটা যেটা হচ্ছে যে তুই প্রথম থেকে চাইছিস যে তুই জেনারেল লাইনে পড়বি না, আবার বলছিস এইচএসে আমি যদি ফেল করে যাই কি হবে, তাহলে যে কোনো একটা দিকে তোর মানে ফোকাসটা রাখ যে আমি কম্পিটিটিভ এক্সাম পড়বো, তাহলে আমার বোর্ড এক্সামে 70 হোক 80 হোক 90 হোক ডাজন্ট ম্যাটার। আর আমি জেনারেল লাইনে পড়বো, আমি রিসার্চ করবো ভবিষ্যতে, তাহলে আমি ওখানেই পুরো আমার দিকটা দেবো, তাহলে কম্পিটিটিভ লাইনে আসার দরকারই নেই একদম। আর যদি দুটোকেই ব্যালেন্স করতে চাও, তাহলেও আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ক্লাস 11টা ভালো করে এনসিইআরটি পড়ো, ক্লাস 12টা তুমি এনসিইআরটি এবং বোর্ড দুটোর একসঙ্গে প্রস্তুতি। একদম, বোর্ডস উইথ কম্পিটিটিভটা অনেক বেশি এফেক্টিভ। আর এখন তো আমাদের
আমাদের বোর্ড আর নিটের মধ্যে অনেকটা মানে ব্রিজ তৈরি হয়ে গেছে একেবারে একটু একটু করে। তো এই ব্রিজটা যে তৈরি হয়েছে এটা স্টুডেন্ট জানে না অনেক। আমি আশা করি আমার ক্লাসগুলোর মাধ্যমে আমি এই ব্রিজটা তৈরি করে দিতে পারবো। একটা গাইডেন্স, প্রপার গাইডেন্স, যে আমি ওদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা তৈরি করতে চাই। ওদের মধ্যে মোটিভেশন আছে, পরিশ্রম করার ক্ষমতা আছে, শুধু আত্মবিশ্বাস যে তুমিও পারবে, এবং বাংলায় পড়াশোনা করেই তুমি পারবে। একদম, তোমাকে হিন্দি লেকচার শুনতে হবে না, তুমিও পারবে, কিন্তু শুধু লেগে থাকতে জানতে হবে, এইটা খুব দরকারি। তো থ্যাংক ইউ স্যার। শুধু থ্যাংক ইউ বলাটা অনেক ছোট হয়ে যাবে। আমরা একসাথে হয়েছি একটা অনেক বড় সংকল্পতা জন্য, এবং আমরা সেটাকে পূরণ করব। আশা রাখি অদূর ভবিষ্যতে আমরা সেই জায়গায় পৌঁছবো। বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের পড়াশুনোকে আমরা একেবারে সুনিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলবো। আর ততদিন পর্যন্ত কবি শঙ্খ ঘোষের ভাষায় বলতেই হয় যে আরও বেঁধে বেঁধে থাকি, আমাদেরকে আরও বেঁধে বেঁধে থাকতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা যারা ভিডিওটি দেখলে, একেবারে শেষে তোমাদেরকে এটা বলার যে তোমরা অবশ্যই অনেক কিছু ইনফরমেশান পেলে, কিন্তু শুধু ইনফরমেশান পেলেই হবে না, সেগুলোকে এক্সিকিউট করা শিখতে হবে। এবং আজকে যেগুলো তোমরা শিখলে সেগুলো তোমাদের জীবনে কাজে লাগাও। অভিভাবক অভিভাবিকারা, আপনারা যেটা দেখলেন, যেভাবে আমাদের কথাবার্তাগুলো শুনলেন, সেভাবে আপনারাও ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। তার কারণ দিন শেষে আমাদের সবার ভাবনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সবাইকে। স্যার আসছেন নতুন ভিডিওতে, এবার আর পডকাস্ট নয়, ক্লাসের ভিডিওতে স্যার আসবেন। তোমরা স্যারকে দেখতে পাবে খুব তাড়াতাড়ি, এবং আশা করি পড়াশুনোটা আর বোরিং থাকবে না, আনন্দের হয়ে যাবে, এবং বিশেষত তো বায়োলজি। আমি তোমাদের সঙ্গে দেখা করতে আসছি, তোমাদের সঙ্গে রেগুলার দেখা হবে তোমাদের মোবাইল স্ক্রিনে বা ট্যাবের স্ক্রিনে। আমাকে দেখতে পাবে বায়োলজি ক্লাস 11-12 এবং লাইফ সায়েন্স ক্লাস 9-10 বিভিন্ন লেকচার, বিভিন্ন ভিডিও নিয়ে। আর খুব তাড়াতাড়ি আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে মাধ্যমিক 2025, যারা মাধ্যমিক দেবে আর 1 মাসও পুরো নেই বাকি, তাদের কথা ভেবে আমি বেশ কিছু সাজেশন কোয়েশ্চেন্স নিয়ে আসছি আমার প্রথম ভিডিও এসওই বাংলাতে। একেবারে শেষে স্যার আমরা আমাদের যে বেদ বাক্য সেটাকে একসাথেই উচ্চারণ করি, যে বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে।